আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে। তো ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছেন, এটা আমরা এসেছি বেঙ্গল নার্সারি নিউ ডোমকলে। তো এখানে যদিও এর আগে আমার দুটো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এই নার্সারিরই, কিন্তু এখানে কালেকশনটা এতটাই আছে, স্টক বা কালেকশন যাই বলুন না কেন, গাছের যেটাই আপনাদের বলবো সেটাই কম বলা হবে। গাছের যথেষ্ট স্টক, সেই সঙ্গে ফলন। আজকে আপনাদের সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে ধামাকাদার ফলন আপনাদের আজকে দেখাবো, যে কমলা, সেই সঙ্গে বিশেষ করে অল টাইম যে সমস্ত মালটাগুলো আছে, যেমন আপনার ভিয়েতনাম মালটা, তো কি হারে যে ফলন আছে সম্পূর্ণটা আজকে দেখাবো। তো চলুন আমার সঙ্গে আজকে সম্পূর্ণ নার্সারিটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। তো সব থেকে সর্বপ্রথম আপনাদের যেটা শুরু করব সেটা হচ্ছে ফার্স্টে কমলা দিয়ে স্টার্ট হবে। তো এই যে দেখুন এখানে কি অবস্থা, মানে কত সুন্দর ধরে আছে। এই যে দেখুন, এই যে দেখুন কমলাটা আপনারা নিজে হাতে দেখুন, আপনারা নিজে চোখে দেখুন কত সুন্দর। এখানে তো অলরেডি এই যে দেখুন পাখিতে কিন্তু কমলাটা ফুটো করে দিয়েছে। হ্যাঁ, এখানে আছে প্রত্যেকটা গাছে ভরপুর ফলন। আর সেই সঙ্গে আরেকটা বিষয় হচ্ছে লঙ্ঘনগুলো। এই যে দেখুন, যে লঙ্ঘন তো এর আগেও আপনাদের বলেছি, এখানে অলরেডি ফল সেট হয়ে গেছে। এগুলো 4 সিজন অল টাইম। এটা লঙ্ঘনগুলো কিন্তু ড্রামে লাগানো আছে, একদম রেডি গাছ। তো এক সম্পূর্ণ ভিডিওটা আপনারা সঙ্গে থাকবেন। আজকের এই ভিডিওতে আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় হচ্ছে লেবুর ফলন দেখে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন, কত সুন্দর ফলন। এই যে দেখুন, এখানে দেখুন, এখানে আছে, এদিকে তো আপনার মালটাগুলো আছে, এখানে কমলা, এখানে হচ্ছে আপনার এটা মৌসুম্বি, সেই সঙ্গে এই যে দেখুন এখানে ছোট্ট কমলা। আরো ভিতরে আসতে বলবো আমি, এই যে দেখুন এটা হচ্ছে ছাতকি কমলা, সেই সঙ্গে এই যে দেখুন এখানে এটা চায়না কমলা। আরো আসুন আপনাদের আজকে সম্পূর্ণ নার্সারিটা এমন ভাবে দেখাবো যে ফলন দেখে আপনাদের তাক লেগে যাবে। এই যে দেখুন, হ্যাঁ এটা হচ্ছে একটি মিশরীয় মালটা। তো এখানে কমলা আছে, তারপরে এই যে দেখুন আপনাদের যেখানে নিয়ে যাব সম্পূর্ণ গাছে ফলনে ভরপুর। এই যে দেখুন ভিয়েতনাম মালটা, সেই সঙ্গে এই যে দেখুন এটা হচ্ছে চায়না কমলা। আপনারা দেখছেন কত সুন্দর লাগছে। আর সেই সঙ্গে এখানে দেখুন, এখানে একটা ভিয়েতনাম মালটা, কত বড় এর সাইজ। তো এদিকে আরো আছে, এখানে তো অলরেডি লঙ্ঘনের 4 সিজন লঙ্ঘন। এখানে কিন্তু লঙ্ঘনের আপনার দেখুন মুকুল চলে এসেছে। তো সেই সঙ্গে এখানে তো লঙ্ঘনের চারা রেডি। তো এখানে বেশ কিছু শীতের কালেকশনও আপনারা দেখছেন। এদিকে গাঁদা আছে, এদিকে গোলাপ, শীতের কালেকশন এদিকেও যথেষ্ট ভরপুর। এদিকে আছে পিটুনিয়া, বেশ কিছু ভ্যারাইটির ক্যাকটাস রাখা আছে। এই যে দেখুন কত সুন্দর গোলাপগুলো, এই যে গোলাপগুলো দেখুন কত সুন্দর লাগছে। বিশেষ করে শীতে তো এখন ফুলের সিজন। এখানে আছে ডালিয়া, সেই সঙ্গে এদিকে বোগেনভেলিয়া, এদিকে তো গোলাপের প্রচুর স্টক। এই যে দেখুন আপনারা কিছু দেশি ভ্যারাইটির গোলাপ আছে। আর এদিকে সম্পূর্ণটা শীতের স্টক রাখা হয়েছে। এদিকে এদিকে তো লেবুর, কমলা লেবুর চারা রেডি, যথেষ্ট গ্রো ব্যাগে লাগানো আছে। এদিকে আপনারা দেখছেন সম্পূর্ণ কিন্তু এগুলো গ্রাফটিং করা আছে। এগুলো পাকিস্তানি কমলা, সরি পাকিস্তানি পাতিলেবু। এদিকটা সম্পূর্ণটাই কমলা আছে, কিছুটা ছাতকি আছে, কিছুটা ম্যান্ডারিন আছে। আসলে এখানে আপনাদের এর আগেও বলেছি আমি, আবার এখনো বলছি, এখানে কিন্তু আপনার সাইট্রাসের আর লঙ্ঘনের সব থেকে স্টকটা বেশি। সমস্ত গাছের স্টকই আছে। এগুলো আমার ডান দিকে যেটা দেখছেন সম্পূর্ণ সবগুলোই কিন্তু এগুলো কমলার ভ্যারাইটি আছে। তো এখানে কিন্তু কমলার ভ্যারাইটিটাই সব থেকে বেশি বেস্ট আমি মনে করি। আমি বিভিন্ন জায়গাতে তো গেছি নার্সারি ঘুরতে, কিন্তু ভিজিটে আর কি। তো এখানের মতো স্টক আমি মানে খুব কম জায়গাতে দেখেছি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের তো এর আগে আমি প্রমিস করেছিলাম যে সাইট্রাসের একটা বিশেষ করে পরিচর্যা সমগ্র বিষয়ে, পরিচর্যা বিষয়ক একটা ভিডিও আপনাদের আমি দেবো। এর আগে আপনাদের প্রমিস করেছিলাম। এই যে দেখুন এত সুন্দর যে ফলন, এই ফলনগুলো আপনাদের পেতে গেলে কি কি যত্ন করতে হবে, বিশেষ করে এই ডিসেম্বর মাসের যত্নটা কিন্তু লেবু গাছের একটা ভাইটাল যত্ন। যদিও আমি একটা ভিডিও আমার চ্যানেলে দিয়েছি, কিন্তু আজকে খুব অভিজ্ঞ একজন ব্যক্তির সঙ্গে আপনাদের পরিচয় করাবো, যিনি আমি নাম দিয়েছি সাইট্রাসের সম্রাট ওয়েস্ট বেঙ্গলের। যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আমি যথেষ্ট অনেকগুলো নার্সারি ভিজিট করেছি, কিন্তু সাইট্রাসের যত্ন সম্বন্ধে এনার থেকে ভালো আমি কারো কাছ থেকে পাইনি। ফলনগুলো দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেছি। তো আসুন আপনাদের সঙ্গে পরিচয় করাচ্ছি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো অডিয়েন্সের উদ্দেশ্যে যদিও এর আগে বলেছি, তা আপনার নামটা বলুন, আর আপনার নার্সারির নাম, আর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস। বেঙ্গল নার্সারি,
আমি মিজানুর রহমান। এটা হচ্ছে ডোমকল, মুর্শিদাবাদ। কন্ট্যাক্ট নাম্বার 97 75 94 25 44। স্ক্রিনে একটু ফোনের এটা দিয়ে দেবো। হ্যাঁ, সেটা আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো। আর আসার রুটটা বলুন, বহরমপুরের দিক থেকে যদি কেউ আসে বা আসার করিমপুরের দিক থেকে। রুটের হচ্ছে বহরমপুর থেকে যদি আসে তাহলে দমকল, আচ্ছা মানে এটা আমাদের সাব ডিভিশন দমকল। আর এদিক দিয়েও আর কৃষ্ণনগর থেকে বাই সাইড থেকে যদি আসে করিমপুর হয়ে কৃষ্ণনগর হয়েও আসতে পারে। আচ্ছা। কৃষ্ণনগর বহরমপুর দিয়েও আমার এখানে আসতে পারে, দমকল দুদিক দিয়ে আসা যায়। আচ্ছা, তো অডিয়েন্সকে তো এর আগে বলেছিলাম যে সাইট্রাসের একটা সামগ্রিক যত্ন নিয়ে একটা প্রতিবেদন করব। তো আজকে অন্য কোনো গাছের সম্বন্ধে কোনো কথা বলছি না, বিশেষ করে সাইট্রাসের দিকটায় আলোচনা করব। তা কিভাবে কি পরিচর্যা করলে, এই যে দেখুন কত সুন্দর ফলন যে নিয়ে এসেছেন আপনি, কোনো অডিয়েন্স যদি চায় যে আমি এই এতটা সুন্দর ফলন নিয়ে আসবো, সেক্ষেত্রে এই গাছের পরিচর্যা কি করবে? বিষয় হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে এগুলা মানে পরিচর্যার বিষয়, এটা ধারাবাহিকভাবে কিছু করার দরকার। যেটা হচ্ছে কি অনেক কিছু থাকে, আচ্ছা আচ্ছা একদিনের একটা বিষয় থাকে না বা একটা চ্যাপ্টারের বিষয় না। যেমন হচ্ছে কি আমাদের প্রথমত আচ্ছা নভেম্বরের দিকে একটা পিরিয়ডের সার দেওয়া যায়। সেটা হচ্ছে বেশিরভাগই আমাদের সার, প্রথম নম্বর সার কি সার ব্যবহার করবো সেটা একটা ব্যাপার। আচ্ছা নতুনভাবে যারা সেটিং করেছে তাদের 20% গোবর সার এবং 80% মাটি, সেখানে কমপক্ষে 100 গ্রাম হাড় গুঁড়ো, মানে পার 50 থেকে 100 লিটারের যে ড্রামগুলা বা এরকম ধরনের যদি সেট করে, যদি মাটিতে কেউ মনে করে সেট করে, তাহলে মাটির গর্তটা অনুরূপভাবে কেটে 20% হচ্ছে কি গোবরের সার, 80% হচ্ছে মাটি, আর হচ্ছে আচ্ছা, কি 100 গ্রাম হাড় গুঁড়ো। তার সঙ্গে হচ্ছে কি কিছু খোল গুঁড়ো সামথিং দেওয়া যায়, মানে মানে অল্প একদমই পরিমাণে। একদমই মানে খোল গুঁড়ো দিলে পরে 4 চামচের 1 চামচ পড়ছে, আচ্ছা, আর নিম না দিলেও কিছু যায় আসে না। নিমখোল বা শিংকুচিটা কি দেবে নিমখোল সেক্ষেত্রে? নিমখোল টিমখোলের এখানে দরকার হয় না, আচ্ছা নিমখোলের এমন কিছু দরকার হয় না। নিমখোল দিয়ে খুব ভালো কিছু যে পাওয়া যায় এখন পাওয়া যায়, নিমখোলটা নিঃসন্দেহে ভালো, কিন্তু এই ক্ষেত্রে না। বরং যতটা নিম তেল কাজ করে, নিমখোল কিন্তু এই ক্ষেত্রে ততটা ভালো কাজ করে। আচ্ছা নিমখোলের মানে জমির ক্ষেত্রে, জমিতে যে চাষবাস হয় সেক্ষেত্রে একটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের এখানে আমরা এই শব্দের গুরুত্ব দিই না। এবার মূল যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে কি সারের যেটা, এবার এই যে সারটা বেশিরভাগ লাগে হচ্ছে কি ফসফরাস, পটাশ। আচ্ছা মানে যতগুলো সাইট্রাস জাতীয় যতগুলো গাছ আছে, সে মালটা হোক আর ট্যাঞ্জারিন, ম্যান্ডারিন, যা বা পাতি লেবু বা যাই হোক না কেন, এগুলোর বেশিরভাগ দরকার হয় ফসফরাসের এবং পটাশের। তো ফসফরাস পটাশ বলতে গেলে আমাদের যেটা সব থেকে ভালো পায়, যেমন 10-26-26, এটাতে আমাদের পটাশের হার এবং ফসফরাসের হার বেশি থাকে। আচ্ছা এখানে নাইট্রোজেনের হার কম থাকে। এটা যার জন্য এটা খুব উপযোগী। যদি কেউ মনে করে যে আমি সরাসরি ফসফেট দেবো, সে ফসফেট ব্যবহার করতে পারে, ফসফেট এবং পটাশ ব্যবহার করতে পারে। কিন্তু ফসফেটও প্রচুর কাজ করে। ফসফেট তো ক্যালসিয়াম থাকে ম্যাক্সিমাম। দ্বিতীয়ত ফসফেটের মধ্যে হচ্ছে কি ফসফেটের শেকড় গজানোর ক্ষেত্রে প্রচুর কাজ করে। যাক, এই সার বলতে গেলে সারের এইগুলা। এগুলো আপনার কতদিন, এইবার গ্যাপিংটা কতদিন এটা থাকবে? গ্যাপিং বলতে গেলে এগুলা যে আমাদের ফল থাকা অবস্থাতে নভেম্বর একটা যে পর্ব চলে গেছে। আচ্ছা এইখানে যেমন আমাদের এইখানটাতে ওরা আলাদা, আমাদের ফুল আসছে, ফল আসছে, এখন সার দেওয়া যাবে না। এরা যেমন বাইরে আমাদের বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা বা ওরকম সাইডগুলোতে এগুলোতে দেখি, ওরা কিন্তু আবার দেখা গেল যে এখন মানে লাস্ট টাইমে প্রচুর পরিমাণ 10-26 মানে ডিসেম্বরের লাস্টের দিকে, তাই দশ তো? ছাব্বিশ ছাব্বিশ আচ্ছা আচ্ছা ওরা 10-26-26টা বেশি। অন্য সার যে আমাদের হার্ডগুলো টার্ডগুলো এইসবগুলো ওরা খুব কম ব্যবহার করে, ওদের 10-26টা প্রচুর পরিমাণ ব্যবহার করে। কারণ হচ্ছে কি যেহেতু ফসফরাস থাকে, এবং তাতে গতবার দেখেছি আমার যারা ডাইরেক্ট ওখান থেকে আমার গাড়িতে যেসব মাল এসেছিল, তোমার এক একটা যার ওয়েট 30 কিলো, একটা আচ্ছা 18 টন গাড়িতে 600 পিস মাত্র মাল এসছে, গাছ বড় তাই, বড় গাছ। তো তাতে দেখছি সেই সব গাছের দেওয়া ছিল কিন্তু সব হচ্ছে পটাশ। পটাশ সার। আমরা ইয়েতে 10-26 আচ্ছা আচ্ছা এটাই বেশি ব্যবহার করে। এখন এই যে আমাদের নভেম্বরে দেওয়া হয়েছে, এখন ফুল আসছে বা অনেকের এসে গেছে, অনেকে চলে এসছে, হ্যাঁ। ফুল কিন্তু সেরকম ফোটেনি। আর এক্ষেত্রে কিন্তু এখনো 10-26 দেওয়া যায়। যেমন আমাদের এই এই আমাদের দেখি গাছটাতে আমাদের হালকা অনেক ফুল জনের এসেছে ছোট। টিপস দেখি, অনেক জায়গাতে হুম। অনেক চ্যানেল থেকে আচ্ছা দেখি আচ্ছা যে না, আচ্ছা, হ্যাঁ। এই সময় আর কোনো সার দেওয়া যাবে না, সার নভেম্বরে শেষে গেছে, নভেম্বরে দেওয়া যাবে। বিষয়টা এখন তাদের মতামত পেশ করেছে, তাদের আচ্ছা মতামতের আচ্ছা বিরোধিতা বা পক্ষে আমি কোনোটাতে যাচ্ছি না। আমি শুধু আমার মতামতটাকে পেশ করছি যে এই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি বা করি। আমি যেমন নভেম্বরে আমি অলরেডি সার দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই যে ডিসেম্বরে লাস্ট শেষ হচ্ছে, হুম। আমি কিন্তু এখন লাস্টে আবার সার দেবো। আচ্ছা, সেক্ষেত্রে এবং কি পটাশটাই দেবেন, তাই তো? সেটাই হচ্ছে কি আমি 10-26 দেবো। 10-26 দেবেন, তাই তো? 10-26 দেবো, কারণ হচ্ছে 10-26 আগামীতে যখন গুঠিগুলো আসার পর তাদের যে খাদ্যের দরকার, পটাশের দরকার, তখন কিন্তু দরকার হয়। তখন কিন্তু এখন থেকে মাটিতে খাদ্য থাকলে তখন সব
বরং সেই সময় যখন ছোট ছোট গুটি আসছে বা ইয়ে আসছে সেই টাইমটাতে কিন্তু অ্যাকচুয়ালি সার দেওয়া নিষেধ, কারণ গুটি ঝরার একটা সম্ভাবনা বেশি সম্ভাবনা থেকে যায়। এমনি তো আমাদের আবহাওয়াতে দেখা যায় প্রচুর গুটি ঝরে, হুম। গুটিকে আমরা কিভাবে আমরা প্রতিরোধ করবো গুটি ঝরাটাকে সেটা নিয়ে আমরা ব্যতিব্যস্ত হই। কিন্তু তো এই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই জায়গাটা তো বলি এটা এই ক্ষেত্রে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গুটি আসার আগে যখন অলরেডি গাছে কুড়ি সব, আচ্ছা তখন কিন্তু আমরা বোরন স্প্রে করতে পারবো। আচ্ছা। এবং সেটা লিমিটেড, 1 লিটার জলে 2 গ্রাম বোরন স্প্রে করতে হবে, এই মাপে এই মাত্রা। ওটা মানে কতদিন গ্যাপিং কতদিন থাকবে? আমি বলি গ্যাপ না, এখানে গ্যাপিং এর বিষয় নেই, বিষয়টা অন্য জায়গাতে। সেটা যে ফুলগুলা পাপড়ি মেলার আগে কিন্তু এটা দেওয়া যাবে। ও আচ্ছা আচ্ছা। পাপড়ি যখন মেললো তখন কিন্তু আর মানে কোনো কীটনাশক বা এরকম ধরনের দেওয়া যাবে না, তার আগে কীটনাশক দিয়ে দিতে হবে, আমাকে বোরন দিয়ে দিতে হবে, এগুলো দিয়ে দিতে হবে। পাপড়িগুলা ঝরার পর, পাপড়িগুলো যখন ঝরা শেষ হলো সেই সময় যখন গুটিগুলো দানা সেট হয় তখন কিন্তু আবার ঠিক বোরন স্প্রে করা যাবে। আচ্ছা আচ্ছা। বা কীটনাশক ব্যবহার করবো বললে তখন করা যাবে। কীটনাশকের ক্ষেত্রে অনেকগুলা কীটনাশক আছে, অনেকেই করে, যেমন ওই টাইমটাতে মনোসিল ব্যবহার করাতে প্রচুর কাজ আছে। মনোসিলটা যদি পাওয়া যায় ঠিকঠাক তাহলে বাঁচবে, যদি না পাওয়া যায় তাহলে স্প্রেটা যখন গুটি আসছে আর কি ওই টাইমের স্প্রেটা হবে একটু হালকা দরকার ডোজ। মানে অনেক পোকা থাকে যে মানে একদমই ক্ষুদে পোকাগুলো যেগুলো আছে শোষণ করে, সেটা কি ওই যে মানে গুটির যে গোড়ার মানে গোড়ার যে রস, গোড়ার কাছে রসটাকে শোষণ করে নেবে, যার ফলে হচ্ছে ওই স্প্রেটা করলে ওই দেখতে অনেকটা বাঁচবে। আমাদের মূল উদ্দেশ্য থাকবে যে আমাদের প্রচুর ফল রাখতে হবে, তো ফল রাখতে গেলে ফল রাখতে হবে এবং হচ্ছে কি ফলগুলাকে তাজা মোটা করতে হবে, চাকচিক্য আনতে হবে সমস্ত গেলা। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি এইভাবে যদি এই নিয়মের মধ্যে যদি চলতে থাকি কোনো অসুবিধা। এবার গুটি আমরা যা দিলাম, দেওয়ার পরে গুটি যতটাই মোটা হবে আচ্ছা অন্তত 12 দিন 13 দিন পর পর এই বোরন কিন্তু স্প্রে করতে থাকতে হবে। আচ্ছা আচ্ছা। প্লাস বোরনের সঙ্গে ভালো পটাশ, যেটা সাদা যেমন একটা লাল পটাশ পাওয়া যায় ওটা না, স্প্রে 0050 যেটা পাওয়া যাচ্ছে। আচ্ছা 0050 পরেও কিন্তু আরেকটা পটাশ আছে যেটা খুব গুরুত্বপূর্ণ এবং দামি, সেটা JU পটাশ। JU পটাশ। আচ্ছা আচ্ছা। JUটা যত সম্ভব ওদের একটা কোম্পানি, এটা আমি গতবার ব্যবহার করার পর প্রচুর কাজ পেয়েছি। JU পটাশটা প্রচুর কাজ করে, মানে আমার এত পরিমাণ গুটি হচ্ছিল যে ওই টাইমে রাখা মুশকিল ছিল, কিন্তু এদেরকে JU পটাশ এবং তার সঙ্গে একই সঙ্গে 2 গ্রাম পর JU পটাশটা ক গ্রাম থাকে, মানে 30 গ্রাম না ক গ্রাম থাকে যাই হোক হবে। আচ্ছা। তো এই যে একটা ফাতা থাকে শ্যাম্পুর ফাতার মতন, সেটা হচ্ছে কি একটা 15 লিটার 16 লিটারের ড্রামে এক ফাতা। আর তার সঙ্গে যদি 15 লিটার হয় তাহলে 15 দুগুণে 30 গ্রাম হচ্ছে বোরন। এটা মিশিয়ে একই সঙ্গে মিক্সচারে স্প্রে করতে হবে। এই স্প্রেটা যদি ফল গুটি আসার পরে যদি নিয়মিত 12 দিন থেকে 15 দিনের মধ্যে যদি স্প্রে করে, নিয়মিত স্প্রে করে, আমার মনে হয় যথেষ্ট পরিমাণ ফল দাঁড়াবে। এবং এগুলা শুধু দাঁড়াবে না, পটাশ যেহেতু পড়ছে সেখানে মোটা হওয়ারও একটা ব্যাপার। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় বলবো, যাদের গাছে এই যে আপনার যেমন ফলগুলো যথেষ্ট এখানে কালার চলে এসেছে, এক্ষেত্রে ফলটার কতদিন রাখবে? যেহেতু তো জানুয়ারির মোটামুটি দিকে তো আর ফুল চলে আসছে গাছে। আমাদের বিষয়গুলো হচ্ছে কি আমরা যে নিয়মগুলো বলছি, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের নিয়মই আমরা অনেক সময় মেনে চলতে পারি। কারণ আমি বলি এক্সাম্পল, তুমি যে ভিডিও করতে এসছো, এই ফল আছে ভিডিও করা সম্ভব, দেখানো সম্ভব হচ্ছে। আচ্ছা আচ্ছা। এই ক্ষেত্রে অনেক ইউটিউবার এসে ফল গাছ ছিঁড়তে নিষেধ করে, যে থাকবে এই করবে এরকম আছে, সেটা একটা ব্যাপার। আর তারপরে হচ্ছে আর একটা ব্যাপার, যেমন এইগুলা আছে এগুলো কিন্তু অনেক ফলিয়ে গেছে, অটোমেটিক একটা দুটো করে হারাতি আছে চলছে। এবার ফুল আসছে, দেখো এখানে এরপরেও দেখো এত ফুল আসতে শুরু করে দিয়েছে গাছে, এই গাছে ফুল আসতে শুরু করে দিয়েছে দেখো। আচ্ছা হ্যাঁ, এই যে হ্যাঁ এই ছোট ছোট গুলোতে আবার তারপরে ওই দিকটাতে এসেছে, এখানে ফল আছে। এটা যেমন এখানে আবার ফুল আসছে, এটা প্রথম লটের ফল কিন্তু আমরা খেয়ে নিলাম কদিন আগে। আচ্ছা আচ্ছা। এটা কিন্তু এই ফলগুলো দ্বিতীয় লট, দ্বিতীয় লটে তাই তো। এখানে এটা কিন্তু এখনো টক আছে। ও আচ্ছা। টক থাকার পরেও কিন্তু ছাড়াছাড়ি নাই, ওকে কিন্তু ছাড়ছে না পাবলিক, ও আসছে সামনে পাশে। হ্যাঁ সেটা এবার দেখো, তারপরে তৃতীয় নম্বরে আবার ফুল আসছে। এখন আবার এখানে অলরেডি ফুল চলে এসেছে। এই ধরনের এই যে যেমন এই যে ফুল আসছে সব, এর ফল কেবল ঝরে পড়লো, মানে সব ঝরে পড়লো, সব শেষ হলো, ফল না পড়তে ফুল আসছে। তবে সবচাইতে বড় বিষয় হয়েছে, সব থেকে উত্তম কাজ হচ্ছে ফুল আসার আগে ফলগুলোকে ঝরে নেওয়া, সব থেকে হারভেস্ট করার উত্তম কাজ। কিন্তু গাছকে ফলের পুরে এই যে ফলে কিন্তু তার মায়ের উপর একটা প্রেসার সৃষ্টি করে, ভারী বোঝা, কিন্তু এখন কিন্তু তার ক্ষেত্রে বোঝা। আচ্ছা আচ্ছা, সে তো বটে। এই বিষয়গুলো ঠিক আছে, যার জন্য এইগুলাকে একটু নজর দেওয়া আমার মনে হয় খুব দরকার আছে। আচ্ছা, তো বিষয় হচ্ছে এটাই। এবার পরবর্তী ক্ষেত্রে এই আমি প্রথমেই বললাম যে
এই পরিচর্যা বিষয়ের উপরে, বিশেষ করে সাইট্রাসের পরিচর্যার বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ যে পরপর ধারাবাহিকভাবে যদি এটা করা যায় তাহলে কিন্তু অনেকটা মনে হয়, আমার মনে হয় মানুষের উপকারেও লাগে, কাজে লাগে। আচ্ছা আর দ্বিতীয়ত আবার বিস্তারিত তারা জানতে পারে। আমাদের অনেক প্রচুর ভিডিও আসে, তবে আমি অনেক ভিডিও দেখি, তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না কিছু হেরফের হয়েছে, এখন জানেনি তাদের ক্ষেত্রে, তারা হয়তো অতি লাভবান হয়েছে, তার জন্য তারা হয়তো ওই টিপস গুলা দিচ্ছে। আচ্ছা আচ্ছা তবে আমি আমার ক্ষেত্রে এগুলোকে আমি মনে করি যে এগুলো গুরুত্বপূর্ণ, কারণ দেখো যেটা যখন যে প্রয়োজনের বিষয়টা কিন্তু এইভাবেই দিতে হবে এবং আমাদেরকে বৈজ্ঞানিক ভিত্তিতেই নিতে হবে। হুম, যে আমাদের কি করতে হবে, যে প্রথমে হারভেস্ট করা সব থেকে ভালো ফুল আসার জন্য। ফুল আসার আগে, গুটি আসার আগে প্রথম নম্বর হচ্ছে স্প্রে করা বরুণ, একদম বরুণ 2 গ্রাম। তারপরে যখন ফুল পাপড়ি মেলে গেল, পাপড়িগুলো ঝরে যাওয়ার পরে তারপরে আবার দেখা যাচ্ছে গুটি যখন দেখা দেবে, আবার পটাশ এবং বোরন স্প্রে করা, সেই সঙ্গে মনোসিল বা যদি না থাকে তাহলে হচ্ছে কি আমার প্রফেক্ট সুপার হালকা ডোজ একটা স্প্রে করা, ওখান থেকে পোকামাকড়ের দায় থেকে বাঁচা যায়। কিন্তু ফুল যখন ফোটে তখন কিন্তু কিছু দেওয়া যাবে না, কারণ তখন হচ্ছে কি এখানে বিশেষ করে তোমার পরাগ মিলনের জন্য পরাগ মিলনের জন্য মৌমাছি আমাদের আসে কিন্তু অনেক তখন। পোকা টোকা, অনেক মাছি হ্যাঁ, টাছি গুলো আসে, হুম, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাঘাত সৃষ্টি হবে। এই দিকগুলাকে নজর দিতে হবে। জল দেওয়া, এবার এবার আমাদের যেমন অনেক সময় ডাইব্যাক হচ্ছে, বমক হচ্ছে, এরকম ধরনের অনেকগুলো সমস্যা। হুম, ডাইব্যাকের কারণ তো জল বেশি দেওয়া, এটা তো একটা অবশ্যই প্রধান কারণ। সেই সঙ্গে হচ্ছে কি দেখা গেল যে খাদ্যের ঘাটতি আছে গাছে, কারণ খাদ্য ঘাটতি বলতে গেলে আমরা কিন্তু খুব সহজে বুঝিনি যে আমাদের পটাশ বা ফসফরাস বা নাইট্রোজেন ঘাটতি আছে। এটা যে 3টি মূল খাদ্য, কিন্তু কিছু উপাদান আছে, খাদ্য উপাদান আছে যেগুলো হচ্ছে মলিবেডাম, তারপরে ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, তারপরে হচ্ছে কি কপার, এর মধ্যে প্রচুর কিন্তু উপাদান আছে যেগুলো আমাদের অত্যন্ত দরকার আছে গাছ। সেইগুলা হচ্ছে কি আমরা ধুরবি গোল্ডে পাবো, বা আচ্ছা আচ্ছা দেখা গেলো যে তোমার সম্পূর্ণ শক্তি, এর কোথাও অনেকগুলো কোম্পানিরই আছে। এইগুলা ব্যবহার করলে প্রচুরভাবে কাজ করা যাবে। তাতে কি হবে, শুধু এইগুলো না, ফল দাঁড়ানো, ফল এ করা, তার ফল পরিপক্ক বা পরিপুষ্ট হওয়ার জন্য এগুলো কিন্তু প্রচুর কাজ আছে, এগুলোকে ব্যবহার করতে হবে। আপাতত মোটামুটি এইগুলা। দ্বিতীয় পর্যায়ে যেমন এবার রোগ বলায় অনেক সমস্যা আসে, যেগুলো ফল আসার পরে, ফল মোটা হওয়ার পরে কিন্তু ফল ঝরে। ফল ঝরতে থাকাটাকে বন্ধ কিন্তু বোরনের মাধ্যম দিয়ে রাখতেই হবে, ও আচ্ছা আচ্ছা। তাকে দিতেই হবে বোরন। তাহলে সামগ্রিকভাবে যা বললেন, এভাবে যদি কেউ আপনার টিপসকে ফলো করে অবশ্যই সে না পর্যাপ্ত আমি ফলন তো আশা করি, কারণ আশা আমি করি। দেখো, আমি বিষয়টা হচ্ছে অন্য কে কি করে আমি জানি না, হুম, কিন্তু আমি যেটা মানে আপনি করি, যেটা করেন সেটা প্র্যাকটিক্যালি বলে আমি দিলেন। আমার প্র্যাকটিক্যাল, আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা বললাম। আচ্ছা আচ্ছা এবার দেখা গেল যে না, তা অনেকের কাছে মনোভূত না হতে পারে। এবার দেখা গেল যে না, আমার চাইতেও দেখা গেল যে আমার কোনো ছাদ বাগানি বা আমার দেখা গেল হুম। যে এরা, তারা আমার চাইতে অভিজ্ঞ থাকতে পারে। অবশ্যই তার যে অভিজ্ঞতা যদি ভালো থাকে, সেটা অভিজ্ঞতা অনুযায়ী ব্যবহার করবে, সেটা কোনো অসুবিধা নেই। আমি শুধু আমার দিকটাকে আমি বললাম। আর যে সমস্ত কমলার ভ্যারাইটি গুলো বললেন, যেমন ম্যান্ডারিন, ছাতকি কমলা, সমস্ত কিছু স্টক আপনার কাছে অ্যাভেলেবল আছে এনি টাইম? আমাদের এখন প্রচুর স্টক, প্রচুর। আচ্ছা এই যে আহ, খানপুর রেড অরেঞ্জ, আচ্ছা খানপুর রেড অরেঞ্জ এখন কোথায় কি আসলে দেখছি আমি বিভিন্ন এতে, কিন্তু খানপুর রেড অরেঞ্জ অনেক আগে এসছে এবং বড় বড় বস্তার প্যাকেটে, যে প্যাকেটগুলোর ওয়েট হচ্ছে 30 কিলো, আচ্ছা এবং আচ্ছা বড় বড় প্যাকেট আছে, ছোট প্যাকেট আছে, বড় প্যাকেট আছে। আমাদের যে কিন্নু অরেঞ্জ হুম। একদম ছোট থেকে, মানে কিন্নু অরেঞ্জের রেট আমাদের কাছে এখন বর্তমান হচ্ছে 100 টাকা থেকে, বা 50 টাকা থেকে একদম 3000 টাকা পর্যন্ত 3000 আছে। টাকা পর্যন্ত কিলো আছে, তাই তো? হ্যাঁ, যেগুলো বড়, যেগুলো হচ্ছে কি ফল, সব ফল রেডি ও, হবে সব কিন্তু রেডি এখন। রেডি। এবং অলরেডি ফল ছিল গাছে, আচ্ছা এগুলো আছে। আচ্ছা, তারপরে ম্যান্ডারিনের ক্ষেত্রেও ঠিক তাই। আমরা যে পাকিস্তানি মালটা বা পাঞ্জাব মালটা যেগুলো এনেছি, সেই মালটাতে গতবার ফুল ছিল, গতবার গুটি ছিল, এবারও সব বড় বড় গাছ, তাদের ফুল আসছে, ফল আসছে। সেগুলো হাইস্ট এগুলো ওই প্রচুর। 3000-এর মধ্যে, যেটা না, মানে বড় ওইটা হাইস্ট গাছটা হয়েছে 3000, 3000, ওগুলো তাই তো? বড় আর বড়, যেটা 3000 সেটা সেটা বস্তার রেডি সমান। রেডি গাছ একদম, আর তাই তো? এমনি বাকি 2500 আছে, যেটা মোটামুটি তাহলে 37-38 কিলো ওয়েট হবে, ও আচ্ছা, যেটা 2500 টাকা। তারপরে দেখা গেল যে আরো আছে, এবারে বিভিন্ন সাইজের বিভিন্ন মানে রেটের 50 থেকে 3000, এটা বিভিন্ন এটা হচ্ছে বিভিন্ন, বিষয়। এবং সেটা পর্যাপ্ত পরিমাণ মাল আছে, আমাদের যাচ্ছে পর্যাপ্ত। হুম। আমরা অ্যাকচুয়ালি এখন আমাদেরকে বেশি পাইকারি দিয়ে গুরুত্ব দিতে হয়, কারণ পাইকারি এতে দিতে দিতে অনেক সময় দেখা গেল যে আমরা সাধারণ খুচরা খরিদ্দার দিয়ে গুরুত্ব রাখতে পারিনি। এটা অবশ্য আমার অপরাধ, আমি অবশ্যই ক্ষমা চাইছি। কারণ হচ্ছে আচ্ছা আচ্ছা আসলে কি, হয়তো ওরা বুঝতে পারবে না, কিন্তু এতটাই সমস্যা যে এর পরেও দেখা যাচ্ছে অনেক সময় খাওয়ার টাইম ঠিক মতন পাইনি। মানে অ্যাকচুয়ালি ব্যস্ততাটাই হচ্ছে এই সমস্যার হুম, কারণ। হুম। তাছাড়া ইচ্ছাকৃত যে এরকম ধরেন না যে আমার আহ, এক জায়গাতে 1 লাখ টাকার বিক্রি হয়েছে, তার মানে একজন দেখা যাচ্ছে সে 2000 টাকার মাল কিনবে, তার গুরুত্ব দিব না, ব্যাপারটা কিন্তু এরকম না। গুরুত্ব আমার মানে একটা হলেও সময়ের সে আমার কাছে পরিপ্রেক্ষিতে গুরুত্ব, সেটা কিন্তু হয়ে ওঠে না। এগুলা পরিস্থিতি আছে না। তারপরে লোক সংখ্যার ক্ষেত্রে আমার খুব সমস্যা, লোক তো পাওয়া এমনি তো মুশকিল, লেবার টেবার যেগুলো আছে সেগুলো এগুলো বুঝে উঠতে পারে না।
ছেলে আছে, সেও একটা গুরুত্বপূর্ণ জায়গা, তো ওখানেও তো তার সারাদিন সেও ব্যস্ত, তারও দেখা যাচ্ছে ওরকম ধরনের সমস্যা হয়। এগুলো হচ্ছে বিষয়। এগুলো আমি আমার কারো প্রতি অভিযোগ, কারো প্রতি কোনো নাই, বরং আমার প্রতি তাদের কারো অভিযোগ থাকতে পারে, আমি তাদের কাছ থেকে তাদের জন্য আমি ক্ষমা চাই নিচ্ছি যে না, আমি অনেক কিছু করতে পারি না, আমার করার ইচ্ছা থাকলেও করতে পারি না, অনিচ্ছাই এগুলো হয় না। কিন্তু তো আপনারাও বুঝতে পারলেন সম্পূর্ণ ভিডিওটি, আশা করি আপনারা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন, তাহলে আজকে সাইট্রাসের একটা সম্পূর্ণ পরিচর্যা আপনারা পাবেন, সেই সঙ্গে পর্যাপ্ত ফলন অবশ্যই পাবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি, আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।